নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা নতুন মন্দিরের সন্ধান দেব, যেটি অবস্থিত রানাঘাট শান্তিপুর লাইনের হবিবপুর অঞ্চলে। হবিবপুর স্টেশন থেকে আপনারা বেরিয়ে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখানে মদন গোপাল জিউ মন্দির বললেই আপনাদের মন্দিরের গেটে নামিয়ে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটিই হলো শ্রী শ্রী মদন গোপাল জিউ মন্দিরের মূল গেট। তো এখান থেকে প্রবেশ করে চলুন আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরে কী কী রয়েছে। দেখুন, এখানে মন্দির খোলা বন্ধ সব টাইমিং দেওয়া আছে। এটি হলো শ্রী শ্রী মদন গোপাল জিউর নতুন মন্দির। এই মন্দিরটি নতুনভাবে তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা। আর এর ঠিক পাশেই রয়েছে মদন গোপাল জিউর পুরনো মন্দিরটা। এই মন্দিরটি প্রায় 550 বছর পুরনো। আগে মদন গোপাল জিউ যে বিগ্রহ এই মন্দিরেই ছিল। এখন নতুন মন্দির হওয়ার পর বিগ্রহগুলো সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। মন্দিরটার সামনে দিয়ে খুবই অসাধারণ লাগছিল। দেখুন, নতুন মন্দিরের ওপরে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রয়েছে, আর মন্দিরের গায়েও নানা রকম দেবদেবীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গায়ে দেখুন এরমভাবেই বিভিন্ন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির চত্বরটা দেখুন কত বড় জায়গায় অবস্থিত। চারিদিকে সবুজে ঘেরা খুবই সুন্দর মনোরম পরিবেশে এই মন্দির অবস্থিত। এই মন্দিরের কিছু অজানা তথ্য এখানকার মহারাজের থেকেই চলুন আপনাদের জানাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার নাম হচ্ছে স্বামী ভজনানন্দ। আমি এসেছি এখানে 82 সালে, মহারাজ আমাকে নিয়ে এসেছিল আমার গ্রাম থেকে। 82 সালে এসেছি আমি 9ই পৌষ মাসের 9 তারিখে, বড়দিন। তারপর থেকে আমি এখানে আছি। আমি যখন এসেছি তখন এই পুরনো মন্দিরে ঠাকুর ছিল, টালির ঘর। সে রাত্রেবেলা ঘুমোচ্ছি, জল পড়ছে নাকের মুখে উঠে। তাই মহারাজকে বললাম, মহারাজ জল পড়ছে তো। তখন আবার সেই রান্নাঘর থেকে একটা হাঁড়ি নিয়ে এলাম। সে হাঁড়ি পাশে রেখে দিলাম। তারপর খানিক বাদে জল থেমে গেল। তারপর সকাল হলো। সকাল হওয়ার পর ঠাকুরের যে সব কাজকর্ম করা, যা প্রতিষ্ঠা হচ্ছে সেই 12 ভূঁইয়ের আমলের। হয়ে গেল প্রায় 550 বছর হয়ে গেল। হ্যাঁ, নিত্য ভোগের ব্যবস্থা আছে। নিত্য সেই জমিদারদের ঠাকুর তো। আমরা রামকৃষ্ণ মঠের সাধু। মহারাজ হাতে দিয়েছিল স্বামী সচ্চিদানন্দ মহারাজ। আচ্ছা, এখানে এই একই জায়গায় রামকৃষ্ণ মন্দির রয়েছে, আবার মদন গোপাল মন্দির। হ্যাঁ, এই মদন গোপালকে নিয়েই তো মেন। কিন্তু আমরা তো রামকৃষ্ণ মঠের সাধু। তো মহারাজ বলেছিলেন যদি রামকৃষ্ণ আশ্রম ঠিক করেন তাহলে আমি এখানে থাকতে পারি, কারণ আমি রামকৃষ্ণ মঠের সাধু। মদন গোপাল মন্দির হবে, কিন্তু রামকৃষ্ণ আশ্রম লিখিত করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম লিখিত আছে এখানে। এই বিগ্রহের মহিমা একটা দিক আছে। এই যে জমিদাররা গঙ্গায় ঘাটে একটা পিকনিকের ব্যবস্থা ছিল তাদের। সেই পিকনিক করার পরে চলে আসার পরে রাতে স্বপ্ন দেখতে, তোরা চলে গেলি, আমাকে নিয়ে গেলি না। সেই স্বপ্ন দেয়া হচ্ছে মদন গোপাল। হ্যাঁ, সেই গঙ্গার ঘাটে দেখছে মুখটুকু বেরিয়ে আছে, আমি 7 দিন খেতে পাইনি, তোরা চলে গেলে আমাকে নিয়ে যাবি না।
আচ্ছা। তো সেই জমিদাররা এনে এখানে মন্দির ইয়ে করেছিল, প্রতিষ্ঠা করেছিল, পুরোনো মন্দিরে। পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা তখন টালির ঘর। আচ্ছা তো এই পর্যন্ত এইভাবে ভোগ রাগ চলতে থাকে। পুরোহিত ছিল, তাদের বাঁধা পুরোহিত, সেই পুজো করতেন, সমস্ত কিছু করতেন। এইভাবে চলে আসছে, দিনের পর দিন চলে আসছে। এখানে দোলের মেলা হয়, জন্মাষ্টমী হয় কৃষ্ণের। মানে বছরে অনেক বছরে মানে দোলও হয়, দোল করা হয়। সবকিছুই পালন করা হয়। কৃষ্ণের দোল যেটা প্রথম হয়, রথযাত্রা হয়। রথযাত্রা হতো আগে, এখন তারপর আমরা আবার গেল বছর থেকে আরম্ভ করেছি আচ্ছা। ওইটা রথ। এটা থাকার ব্যবস্থা রয়েছে, থাকার যারা ব্যবস্থা আছে। বাইরে থেকে আসবে বাইরে থাকার ব্যবস্থা আছে, ফোন করে সমস্ত আগে কিছু। ফোন করে আসতে হবে আপনাকে, 9টার মধ্যে ফোন করে দিতে হবে যে মহারাজ আমরা যাচ্ছি, 5জন কি 7জন কি 10জন কি 15 জন। আমি জেনে রইলাম যে হ্যাঁ ওনারা আসছে, সেইভাবে আমাকে। একদিন আগে আমি পুজো করি, আমি আরতি করি, আমি অনেক সময় ভোগ রান্না করি। আমার এক দিদি আছে, ও মহারাজের কাছে দীক্ষিত, সেও রান্না করে। আজকে যে রান্না করে সেই করেছে। আচ্ছা। আমি একটু বাইরে গেলাম। এমনি সন্ধ্যারতি সন্ধ্যা আরতি আমাকে করতে হয়, আরতি করতে হয়। সকালের সকালে মঙ্গল আরতির ব্যবস্থা থাকে, কিন্তু সকালের মঙ্গল আরতির ব্যবস্থা মানে সকালবেলা একটু ফুল করতাল নিয়ে একটু নাম টাম করে। আচ্ছা। এই পর্যন্ত। আসতে গেলে কলকাতা বলো, বাইরে শান্তিপুর এদিকে বলো, যাই বলো, আসতে হবে প্রথমে শান্তিপুর থেকে স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে হরিপুর স্টেশন থেকে নামতে হবে। হরিপুর স্টেশন থেকে নেমে ওখান থেকে টুকটুকি বা অটো ধরবে, মদন গোপাল মন্দিরে যাব, রামকৃষ্ণ আশ্রম। এই যে আশ্রম, আশ্রম সাধুদের নয়, আশ্রম হচ্ছে ভক্তদের। এই ভক্তরা আসা যাওয়া করবে, আনন্দ পাবে। আমার এটা একবারে টাউন নয় যে আমার টাউনের ভিতরে আশ্রম, আমার এটা ফাঁকার মধ্যে আশ্রম। একটু ধীর স্থির যাই করো, একটু টবধান করলো, সে ঠাকুরের নাম করতে 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 তাও সে প্রসাদ পেয়ে গেল। প্রসাদ ভোগ হয়ে যাবে, প্রসাদ পাবে। এখানে আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না। এবারে বিশ্রাম করলো, আমার ঘর আছে, বিশ্রাম করবে। দরকারও একদিন থাকবে, 2 দিন থাকবে, তাও আমার কাছে কোনো ভাড়ার ব্যাপারে কোনো ব্যাপার নাই। যে যা পারবে যে যা পারবে দিয়ে যাবে। তুমি ঠাকুরকে দিয়ে যাচ্ছ, আমাকে নয়। তুমি মন্দিরে দিচ্ছ, আমাকে নয়। তাহলে মহারাজ চাইছে কি ভক্ত আসুক। আসুক। আমার তো কাজ আছে, ধরুন আমার এখন আন্ডারগ্রাউন্ডে কাজ আছে, ওখানে আমাকে ঠাকুর দিতে হবে। একটা দেখার মতো আমি জিনিস করতে চাচ্ছি, ভক্তরা এসে দেখে বলবে একটা জিনিস দেখা এবার। আমাকে ভিতরে গুপ্তবিন্দার মতো করতে হবে, সিনারি দিয়ে বিভিন্ন ঠাকুর দিতে হবে আমাকে ওখানে। তাহলে চিন্তা করো যে ওখানে একটা বিরাট খরচা আছে। ওই প্রত্যেকটা 20-22টা খোপ আছে, ওই খোপের মধ্যে আমাকে ঠাকুর দিতে হবে। আমি তো সেখানে তো টিকিটের ব্যবস্থা করতে পারবো না। যা দিবে তারা দিয়ে যাবে, তারা দেখবে, তারা। আমাদের কাছে কোনো ইয়ে নাই। আমার অনেকেই বলে তেমন না, না আনন্দ মহারাজকে কেউ মত করাবে তুমি এটা করো, এটা করাতে পারবে না। তার ইচ্ছাই চলছে, তার ইচ্ছাই চলবে। সেই ভক্তরাই চালাচ্ছে, ভক্তরাই আসছে, আসা যা করছে। এই বলে আমি কথা শেষ করছি। আপনারা আসবেন, অসুবিধে হলে আমাকে বলবেন। মূল মন্দিরে ঢুকেই আপনারা এই অফিস পেয়ে যাবেন। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করিয়ে আপনাদের সব দেখাচ্ছি। তো এটি হলো নাট মন্দির চত্বর। খুব শান্ত নিরিবিলি পরিবেশে মন্দিরটি অবস্থিত। এটি হলো শ্রী শ্রী মদন গোপাল জিউ মন্দিরের গর্ভগৃহ। তো এই ভেতরে রয়েছে শ্রী শ্রী মদন গোপাল জিউর বিগ্রহ। বিগ্রহগুলো দেখুন কত সুন্দর। সামনে দিয়ে খুবই সুন্দর দেখাচ্ছিল। এই ছোট বিগ্রহটা আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের, সেই বিগ্রহটা পুরানো মন্দিরে আগে অবস্থান করত, এখন এই নতুন মন্দিরে নিয়ে আসা হয়েছে। নতুন বিগ্রহগুলো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর মা সারদা। পিছনেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম আর শ্রী সুভদ্রা। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী বিষ্ণু মন্দির।
তো চলুন মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের বিগ্রহটি দর্শন করাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিগ্রহটি কত সুন্দর। এই বিগ্রহটি অনেক পুরনো বিগ্রহ, কত বছরের সেটি ঠিক জানা যায়নি, কিন্তু শোনা গেছে এই বিগ্রহটি অনেক বছর পুরনো। এই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই সচিনানন্দ শিব মন্দিরটি। ভেতরে বিগ্রহগুলো আপনাদের দেখাচ্ছি, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি শিবলিঙ্গ অবস্থিত। মন্দিরের ভেতরটি অনেকটা বড় আর খুব সুন্দর লাগছিল। মন্দিরের ভেতরটা পরিষ্কার, ঝা চকচকে। মূল মন্দিরের ঠিক পাশ দিয়ে এই জায়গাটি দিয়ে আপনারা গেলে দেখতে পাবেন একটি মা শারদার মূর্তি। তো চলুন আপনাদের মূর্তিটি দর্শন করাচ্ছি। দেখুন মা শারদার মূর্তিটি কত সুন্দর লাগছিল। মূল মন্দিরের সাইডে ও পেছনে আপনারা এইরকম জায়গা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা তাকালে চারিদিকে গাছগাছালি ভর্তি পাবেন, চারিদিকে সবুজে সবুজ। মন্দিরের ঠিক পাশেই প্রসাদ গ্রহণের কক্ষ আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে প্রসাদ গ্রহণ করেছিলাম। আপনাদের এখানকার যে মহারাজ, উনি তো বললেনই যে এখানে প্রসাদের কোনো নির্ধারিত মূল্য নেই, আপনারা যা পারেন দিতে পারেন। এখানে ভোগ প্রসাদ যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে একদিন আগে ওনাদের ফোন নাম্বারে ফোন করে জানিয়ে দিতে হবে, তাহলেই আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে ভোগ প্রসাদগুলো খুবই সুন্দর ও সুস্বাদু ছিল। ভাত ছিল, ডাল ছিল, 2 রকমের ভাজা ছিল, 2 রকমের তরকারি ছিল, চাটনি, পায়েস, পাঁপড় সবই এখানে দিয়েছিল। আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন ফোন করবেন, তাহলেই আপনাদের ভোগ প্রসাদ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা এখান থেকে এই মন্দির সম্পর্কে ইতিহাস জানার জন্য নানা রকম বই রয়েছে। তো এখান থেকে আপনারা কিছু মূল্যের বিনিময়ে সেই বই সংগ্রহ করতে পারবেন। ইনি হচ্ছে এখানকার স্বামী ধীরানন্দ মহারাজ। ওনার কিছু ব্যবহৃত জিনিস এই আলমারিতেই সংগৃহীত করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন চাদর রয়েছে, বাটি রয়েছে, চশমা রয়েছে, আর তার ঠিক পাশেই এখানেও সচ্চিদানন্দ মহারাজের কিছু ব্যবহৃত জিনিস সংগ্রহিত করা আছে। স্বামী সচ্চিদানন্দ মহারাজ যে জিনিসগুলো ব্যবহার করত, যেমন ঘড়ি, টর্চ, চশমা, পেন, সব এখানে সংগ্রহিত করা আছে। বন্ধুরা, আপনারা এখানে আসলে মন্দিরের ঠিক পাশে একটি বাগান দেখতে পাবেন। এখানে নানা ধরনের গাছ রয়েছে, তার মধ্যে এখানে কিছু গাছ যেগুলো দেখা যায় না, রুদ্রাক্ষ গাছ, আরো নানা ধরনের গাছ আপনারা এখানে দেখতে পাবেন। আর এইটা হলো এই মন্দিরের যাত্রী নিবাস। আপনারা যদি
কেউ একদিন বা দুদিন এখানে থাকতে চান তো এখানে আপনারা থাকতে পারবেন, কিন্তু অবশ্যই আপনারা এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একদিন বা দুদিন আগে ফোন করে আসবেন, তাহলে ওনারা ঘরের ব্যবস্থা করে রাখবেন। আর আপনাদের মহারাজ তো বললই এখানে থাকার জন্য কোনো নির্দিষ্ট মূল্য ওনারা নেন না, আপনারা যা পারেন যাওয়ার সময় দান করে যেতে পারেন। আশা করি আপনাদের এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য দিতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মন্দিরের সন্ধান নিয়ে। তো আজকের মতো এইটুকুই, টাটা।